ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো রয়েছেন। আমি আপনাদের মধ্যে এক ভিন্ন রকম ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম, যেই ঘটনাটি অত্যন্ত বাস্তব এবং লোমহর্ষক। এটি আপনারা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। এই ঘটনাটি এক ভাই আমাকে পাঠিয়েছেন। উনি ঠিক যেভাবেই ঘটনাটি পাঠিয়েছেন আমি সেভাবেই উপস্থাপনা করার চেষ্টা করব এবং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি ভালোই লাগবে। তাই চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। রাতে হঠাৎ করেই ইরার ফুফু মৌমিতা অনেক অসুস্থ হয়ে পড়ল। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে আসা হলো উনাকে। ইরার আরেক ফুফু নুসরাত ওই হাসপাতালে ডাক্তার হিসাবে কর্মরত আছেন। হাসপাতালের ডাক্তারের জন্য বরাদ্দকৃত কোয়ার্টারে থাকেন তিনি। হাসপাতাল থেকেই একটু দূরেই তার কোয়ার্টার। রাত তখন 11টা বাজে। ইরা তার অসুস্থ ফুফুর পাশে বসেছিল। নুসরাত ফুফু ইরাকে ডেকে বলল, এখানে ডাক্তার নার্স সবাই আছে, তাছাড়া আমি আর তোমার ফুফু আছি। তোমার আর কষ্ট করে রাত জাগতে হবে না। তুমি বরংস আমার কোয়ার্টারে চলে যাও। যদি তেমন কোনো দরকার হয় আমি তোমাকে ডেকে নিয়ে আসব। ফ্রিজে বিরিয়ানি আছে, গরম করে খেয়ে নিও কেমন? ইরা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, তবে দরকার হলে অবশ্যই ডাক দিবেন কিন্তু। ও ওর ফুফুর কাছ থেকে বাসার চাবি নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আসলো। হাসপাতালের গেট থেকে বেরিয়ে রাস্তা পাড়িয়ে একটা আকাশি গাছের বাগান, তার মাঝখান দিয়ে সরু রাস্তা ধরে মিনিট 10 হেঁটে কোয়ার্টারে এসে পৌঁছলো। পুরানো একতলা একটি কোয়ার্টার। হাসপাতালে তেমন উন্নত না হওয়ায় কোয়ার্টারের অবস্থাও ভালো নয়। পুরানো একতলা এই বিল্ডিংয়ের 2টি ফ্ল্যাট আছে। একটাতে ইরার ফুফু নুসরাত থাকে, আরেকটাতে অন্য একজন ডাক্তার থাকেন। কোয়ার্টারের বাহিরে এক কোণায় একটি লাইট জ্বলছে। চারিদিকে আবছা অন্ধকার। ইরা তাকিয়ে দেখলো দুটো দরজায় তালা ঝুলছে। একটা দরজায় ডক্টর নুসরাত লেখা, নেম প্লেট লাগানো। পুরানো জং পড়া সেই দরজায় নতুন একটা তালা ঝুলছে। চাবি নিয়ে তালাটা খুলছে ইরা। কেচকেচে শব্দে দরজাটা খুলে গেল। হাতরাতে অন্ধকার লাইটের সুইচগুলো অন করলো। ফ্ল্যাটে 3টা রুম, একটা ড্রয়িং রুম, 2টো বেডরুম। খাট থেকে ব্যাগটা নামিয়ে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হইল ইরা। ফ্রেশ হয়ে রুমে এসে টিভির সুইচ অন করলো। গান ছেড়ে আনমনে নিজে গুনগুন করে গান গাইতে লাগলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। তখনই হঠাৎ করেই টিভির ডিসপ্লেটা কালো হয়ে গেল। এরা কিছু বুঝতে পারলো না। ও টিভি অফ করে আবার অন করলো, কিন্তু ডিসপ্লে কালোই রয়ে গেল, কোনো পরিবর্তন হলো না। আচমকা আবার টিভির ডিসপ্লে ঠিক হয়ে গেল। টিভিতে দেখা গেল 4জন লোক 2টো লাশ কাঁধে নিয়ে একটা রুমে ঢুকছে। কাপনের কাপড় পরা ঢাকা লাশগুলো থেকে টপ টপ করে রক্ত ঝরছে। লোকগুলো হঠাৎই ইরার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। টিভির দৃশ্যগুলো কেমন যেন বাস্তবের মতো মনে হলো ইরার। ও কিছু ভয় পেলে টিভি অফ করে দিল। তখনই হঠাৎ আচমকা বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে ডুবে গেল চারপাশ। ইরা দ্রুত রান্নাঘরে গিয়ে গ্যাসলাইট খুঁজে গ্যাসের চুলা জ্বালালো। চুলার পাশেই মোমবাতি ছিল। মোমবাতির আলোতে কিছুটা অন্ধকার দূর হলো। তখন পাশের রুম থেকে কারো হাঁটার শব্দ ওর কানে আসলো। ও নিঃশব্দে কান পেতে বুঝতে চেষ্টা করলো। এটার কাছে মনে হলো কারা যেন রুমে হাঁটাচলা করছে। ও কাপা হাতে মোমবাতি নিয়ে পাশের রুমে এসে দেখলো কেউ নেই সেখানে। তবে টিভি অন করা, বিদ্যুৎ নেই, কিন্তু টিভি চলছে। এরা টিভির দিকে তাকিয়ে দেখলো টিভিতে ওকেই দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেও যেভাবে আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গেয়ে চুল আঁচড়াচ্ছিল, টিভিতেও সেইভাবেই দেখাচ্ছে। তবে ওর সামনে থাকা আয়নার ভিতর ওকে দেখা যাচ্ছে না।
সেখানে কেমন বিবর্ষ এক বয়স্ক মহিলার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, যেখানে ইরাকে অনুকরণ করে চুল আঁচড়াচ্ছে, মুখ কুৎসিত হাসি। এরা কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎ আবারও চলে আসলো। লাইটের আলোতেই পুরো বাসা আলোকিত হয়ে গেল। টিভিতে এখন আর কিছু দেখা যাচ্ছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। ও ফ্রিজ থেকে বিরিয়ানি বের করে গরম করলো। টিভির সামনে বসেই খাবার শেষ করলো। খাবার শেষ করেই প্লেট হাতে রান্নাঘরে ঢোকার সময় ও দেখলো কোনো এক মহিলা চুলায় একটা পাতিল বসিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করছে। বয়ে আটকে উঠলো, ও ছাড়া তো এই বাসায় আর কেউ নেই। তবে কে এই মহিলা? সে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কে? মহিলা ওর দিকে তাকাতেই ওর চোখ যেন কপালে উঠে গেল। এটা যে ওর মৌমিতা ফুফু, যে অসুস্থ অবস্থায় আইসিইউতে আছেন। ফুফু তুমি? বিস্ময়ের গুড় কাটছে না ওর। ওর হাত থেকে প্লেটটা মেঝেতে পড়ে গেল। ও ভাঙ্গা প্লেটটা তুলে দাঁড়াতেই দেখলো চুলার কাছে কেউ নেই। এতক্ষণ যেখানে মৌমিতার ফুফু দাঁড়িয়েছিলেন সেখানে কেউ নেই। হীরা কিছুটা অবাক হলো। ও মনে মনে ভাবলো, মৌমিতা ফুফুকে নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করাতেই এমন উল্টাপাল্টা দেখছে হয়তো। প্লেট ধুয়ে আবার টিভির সামনে গিয়ে বসলো। তখনই ইরা শুনতে পেল পাশের রুম থেকে কে যেন চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও। ভীষণ ঘাবড়ে গেল। দ্রুত বিছানা থেকে নেমে পাশের রুমে গিয়ে উকি দিতেই বয়ে ওর পুরো শরীর কাঁপতে শুরু করলো। পুরো রুম জুড়ে রক্তের সুপ সুপ দাগ দেখা যাচ্ছে। টিভিতে দেখা হুবুল সেই 4 জন লোক কাঁধে একটা লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। লোকগুলো লাশটাকে নামিয়ে বিছানার উপর রাখলো। কাফনে ঢাকা লাশটা থেকে রক্ত ঝরছে। তখনই হঠাৎ করে লাশটা নড়ে উঠল। নিজেই নিজের মুখের উপর থেকে কাপড় সরালো। এরা অতিরিক্ত দৃষ্টিতে তাকিয়ে দেখলো লাশটা ওর মৌমিতা ফুফুর। সে বেডে শুয়ে শুয়ে খেতে বলছে, হীরা আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। ফুফুর আর্তনাদ সুরে হীরা বলল, তুমি ওখানে কি করে আসলে ফুফু? তুমি না হাসপাতালে ভর্তি ছিলে? ওর কোথায় কোনো উত্তর না দিয়ে মৌমিতা ফুফু, এমনকি লাশ বহনকারী অদ্ভুত 4 জন লোকও ওর কোথায় কান দিল না। ওরা 4 জন এগিয়ে এসে মৌমিতা ফুফুকে জোর করে কাফনের কাপড় দিয়ে পুনরায় ঢেকে দিল। তারপর আগের মতন কাঁধে তুলে নিল। হঠাৎই যেন হারিয়ে গেল সবাই। রুমে এখন আর কেউ নেই, এমনকি রুমের সুপ সুপ দাগও নেই। সব কিছু আগের মতো হয়ে গেল। কিন্তু হীরা তো নিজের চোখে দেখছে এখানে ওর ফুফুর লাশ ছিল। মুহূর্তের মধ্যেই সব কিছু যেন অদৃশ্য হয়ে গেল। খুব ভয় পেল সে। রুমে এসে দরজা লক করে শুয়ে পড়ল। বয়ে বয়ে বুক কাঁপছে ওর। উল্টাপাল্টা কি সব হচ্ছে তার সাথে। আদৌ এসব সত্য নাকি সবই ভ্রাম্যমান নিজে নিজেই ভাবছে। কাটা গায়ে জড়িয়ে ঘুমানোর চেষ্টা করলো। হঠাৎই ওর উপর থেকে কুট করে একটা আওয়াজ হলো। বয়ে বয়ে উপরের দিকে তাকালো হীরা। সেদিকে তাকিয়ে দেখলো সাদা কাপড় পরা একটা মহিলা শূন্যে ঝুলছে। ভালো করে তাকিয়ে দেখলো এটা ওর মৌমিতা ফুফু। বয়ে গলা শুকিয়ে গেল ওর। শূন্যে ঝুলন্ত মৌমিতা ফুফুর চোখ থেকে রক্ত ঝরছে। বয়ে চিৎকার দিল, কিন্তু ও জানে ওর চিৎকার হাসপাতাল পর্যন্ত পৌঁছাবে না। নিজেকে খুব অসহায় মনে হলো ওর। তখনই ইরার মনে হলো কে যেন ওর কাটা দূরে টানছে। ও সেদিকে তাকিয়ে দেখলো খাটের তলা থেকে কুচ্ছিত একটা হাত ওর গায়ে কাটা দিয়ে টানছে। বয়ে আরো জোরে চিৎকার দিল। এক দৌড়ে বিছানা থেকে নেমে সদর দরজার সামনে চলে আসলো। যেমন করেই হোক ওর অভিশপ্ত কোয়ার্টার থেকে বাহির হতে হবে। কিন্তু এ কি, দরজা বাইরে থেকে লক করা কেন? জোরে জোরে চিৎকার করে কিন্তু দরজায় আঘাত করতে থাকে, কিন্তু কোনো কাজ হয় না, দরজা খুলছে না। তখনই কেমন যেন বাসার দৃশ্যপট পাল্টে গেল। রুমের বিছানা, টেবিল, কাপড় সব যেন এক নিমিষেই উধাও হয়ে গেল।
তার বদলে 5-6টা মেডিকেল বেড দেখা গেল। প্রতিটা বেডের উপর একটা করে লাশ রাখা আছে। 2জন ভয়ঙ্কর চেহারার নার্স কাঁচি ছুরি দিয়ে একটা লাশের বুক কাটছে। বয়ে আতঙ্কে যেন দম বন্ধ হয়ে আসলো তার। ও আবার দরজায় জুড়ে জুড়ে আঘাত করতে সাহায্য চাইল। ওর কথা শুনে নার্স দুটো ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালো। রক্ত লাল ভয়ঙ্কর চোখ দেখে তার জ্ঞান হারালো। জ্ঞান ফিরতেই দেখলো ও একটা মেডিকেল বেডে শুয়ে আছে। কি হয়েছিল কিছুক্ষণ আগে সেটা ওর মনে নাই। চেষ্টা করলো, তখনই ওর চোখে সেই বিপর্ষ নার্স দুটোর চেহারা ভেসে উঠল। তবে কি তারাই ওকে এখানে এনে রেখেছে? 7-5 ভাবতে ভাবতে ও ডান দিকে গাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো সেই নার্স দুজন একটা লাশের বুক চিরে রক্ত মাংস খাচ্ছে। বিভৎস সেই দৃশ্য দেখে ভয়ে চিৎকার দিল সে। ওর চিৎকার শুনে নার্স দুটো ওর দিকে তাকালো। ওদের মুখ থেকে তাজা রক্ত ঝরছে। নার্সগুলো ভয়ঙ্কর ভঙ্গিতে ইরার দিকে এগিয়ে আসতে লাগলো। ইরা তখন বেড থেকে লাফ দিয়ে নেমে সোজা দরজার দিকে দৌড় দিল। দরজায় জুড়ে জুড়ে আঘাত করে সাহায্যের জন্য অসহায়ভাবে চিৎকার করতে লাগলো। তখনই কে যেন দরজা খুলে দিল। দৌড়ে কোয়ার্টার থেকে বাহির হয়ে আসলো। লোকটা ওর পিছন পিছন আসলো। হীরাকে ডেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ম্যাডাম, চিৎকার করছেন কেন? হীরা পিছনে তাকিয়ে দেখলো মাঝবয়সী গোফওয়ালা একটা লোক দাঁড়িয়ে আছে। ও হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কে? লোকটা বলল, আমি রহমত আলী, এই কোয়ার্টারের দারোয়ান। মনে সাহস ফিরে এলো ইরার। একটু দম নিয়ে ওর সাথে এতক্ষণ কি ঘটেছিল সব কিছু বলল। রহমত আলী ওর কথা শুনে বলল, আমি আপনার কথা বিশ্বাস করছি, আমি সব জানি। আসলে এই কোয়ার্টার আগে হাসপাতালের মর্গ হিসাবে ব্যবহৃত হতো। হাসপাতালের সব লাশ এখানেই রাখা হতো। যখন হাসপাতালটা নতুনভাবে তৈরি করা হলো তখন মর্গটাও এখান থেকে স্থানান্তরিত করা হয়েছিল। পরে এটা কোয়ার্টার হিসাবে ব্যবহৃত করা শুরু হয়। তবে এখন আর কোনো ভয় নেই, আমি এসে গেছি। আপনি হাসপাতালেই চলে যান, জায়গাটা ভালো না, আপনি একা থাকতে পারবেন না এখানে, এখানে ভীষণ বিপদ। ইরা রহমত আলীকে ধন্যবাদ দিয়ে হাসপাতালের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই রহমত আলী আবারও ডাক দিয়ে বলল, ম্যাডাম, আপনার মৌমিতা ফুতফু মারা গেছেন, তাড়াতাড়ি যান। এরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি করে জানলেন? রহমত আলী রহস্য হাসি হেসে বলল, এখন প্রশ্ন করে সময় নষ্ট করবেন না, পরে কোনো একদিন দেখা হলে বলবো। ইরার কথা না বাড়িয়ে আকাশি গাছের বাগানের মাঝখান দিয়ে দ্রুত পা চালিয়ে হাসপাতালে পৌঁছে গেল। ফজরের আজান দিচ্ছে তখন। ইরার ফুফা ওর আব্বু বিষণ্ণ মনে বসে আছে হাসপাতালের আউটডেটে। এরা নুসরাত ফুফুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ফুফু? ফুফু বলল, মৌমিতা আপু মারা গেছে। কিন্তু তোমার এই অবস্থা কেন? চোখ মুখ এত ফ্যাকাশে লাগছে কেন তোমার? ভীষণ মনে হচ্ছে আতঙ্কের চাপ। কি হয়েছে তোমার? তোমাকে তো আমি খবর দেইনি, তাহলে হাসপাতালে চলে আসছো যে? এরা তখন কোয়ার্টারে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ঘটনাগুলো বলল ওর ফুফুকে। শেষে বলল, রহমত আলী আমাকে বাঁচিয়েছেন। সেই তো সব শুনে নুসরাত ফুফুর চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণ চুপ হয়ে থাকলো সে। তারপর অস্থির সুরে বলল, তুমি রহমত আলীকে কি করে দেখছো? সে কোয়ার্টারের দারোয়ান ছিল ঠিকই, কিন্তু সে তো মাসখানিক আগে মারা গেছে। নুসরাত ফুফুর কথা শুনে বয়ে মূর্ছা গেলার ইরার। জ্ঞান ফিরলে দেখলো ও হাসপাতালের বেডে আছে। জানালা দিয়ে সূর্যের আলো ঢুকছে রুমে। সকাল হয়েছে, দূর হয়েছে ভয়ঙ্কর অন্ধকারের কালো ছায়া। আর সকাল হওয়ার সাথে সাথেই ইতি ঘটেছে ইরার সাথে ঘটে যাওয়া স্মরণীয় ভয়াল এক রাত।
প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি এখানেই শেষ হয়ে গেছে। অত্যন্ত ভয়ঙ্কর এবং লোমহর্ষক একটি ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ঘটনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আমরা পরবর্তী ঘটনায় ফিরে যাই। এ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। নতুন বিয়ে হয়েছে রানা ও রুমার। ছোট্ট সংসার ওদের। আজিমপুরের একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন। দুইজনের ছোট্ট ফ্ল্যাট হলেও ভালোই ভাড়া সাধ্যের মধ্যেই। রানা একটা সরকারি স্কুলের নামকরা অঙ্কের শিক্ষক, কয়েকটা টিউশনি করে। অঙ্কের শিক্ষকের চাহিদা অনেক, সুতরাং বেশ সচ্ছলভাবেই সংসার চলে। রানার বাবা নেই, মা থাকেন দেশের বাড়ি কুমিল্লায়। রানাদের ঢাকায় কেউ নেই, সে হোস্টেল থেকে পড়াশোনা করেছে। রুমার মা বাবা অনেক আগেই এক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় মামার কাছে মানুষ হয়েছে সে। এক বিয়ে বাড়িতে দেখা হয় ওদের দুজনের, তারপর প্রাণপণ ও পরিণয়। আত্মীয়স্বজন তেমন কেউ নেই ওদের। রুমার মামা আর কোনো সম্পর্ক রাখেননি। ঘাড়ের বোঝা নামাতে পেরে তিনি হাঁফ ছেড়ে বেঁচেছেন। রানা তার মাকে নিজেদের কাছে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু স্বামীর বিটা ছেড়ে আসতে রাজি হননি তিনি। তাছাড়া কিছু জমি জমা আছে, সেগুলো তদারকি করতে হয়। রানা তো কখনোই দেশে এসে থাকবে না। তিনি এসে মাঝে মাঝে ছেলের কাছ থেকে দেখে যান কদিন পর পর। পুতুলের সংসার যেন ওদের, দুজন দুজনের মাঝে আর কেউ নেই। সব ঠিক ছিল, শুধু একটা ব্যাপার, রুমার মনটা খুঁতখুত করত। ওদের ফ্ল্যাটের বাড়িটা কবরস্থানের এক পাশেই। 6 তলা বাড়ির 4 তলা ওরা থাকে। ওদের ফ্ল্যাটটা কবরস্থানের দিকেই, সুতরাং সারাক্ষণ লাশ নিয়ে মানুষের আনাগোনা, দাফন সবই চোখে পড়ে। সারি সারি সব কবর, বড় বড় গাছের গুড়া, নির্জন নীরব। বিশেষ করে রাতের গা সোমসোম করা অনুভূতি খুব অস্থিরকর। ফ্ল্যাটের একটাই বারান্দা, সেটাও কবরস্থানের দিকে। ভিজে কাপড় বারান্দায় মেলতে হয়, বাড়িওয়ালা সাথে যেতে দেয় না। সাধারণত দরকার ছাড়া রুমা বারান্দায় যায় না, কিন্তু কোনো সময় গেলেই দেখবে না, এবং দেখবই না করে ওর তো দৃষ্টি পড়ে মৃত এক কাছে থাকা জীবিত মানুষের জন্য স্বস্তিকর নয়। রানার স্কুল কাছেই, টিউশনিগুলো খুব কাছাকাছি এলাকার মধ্যেই, তাই সুবিধার জন্য ফ্ল্যাটটা বদলাতেও পারে না। রানার স্কুল 10টায়, প্রায় সারাদিন সে বাসায় থাকে না। ফিরতে ফিরতে 5টা বাজে। তারপর একটু বিশ্রাম নিয়ে চা খেয়ে বেরিয়ে যায় টিউশনি থেকে। বাসায় আসে 9:30। 10টা বেজে যায় কখনো। স্বামী এলে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমা। 2-1টা টিউশনি বাদ দিয়ে বলেছিল রুমা। রানা রাজি হয়নি। অঙ্কের শিক্ষকের তেমন চাহিদা, তেমনি পরিশ্রম লোভনীয়। তাছাড়া এই তো সময় রোজগারের, সারা জীবন ভাড়া বাড়িতে থাকবে নাকি? নিজস্ব বাড়ি, সন্তান হবে, ওইসব ভবিষ্যতে চিন্তায় রানা কাজ করাতে নারাজ। দুজনের মানুষ হলেও সংসারের খরচটা কম নয়। মাকে কিছু পাঠাতে হয়, যদিও উনি নিষেধ করেন, তবু ছেলের কর্তব্য তো আছে। সব চাহিদা মিটিয়ে সঞ্চয় করতে হলে পরিশ্রম তো করতেই হবে। সবই বুঝা রুমা কিন্তু দিনের পর দিন একা নিঃসঙ্গ সময় কাটাতে কি যে যন্ত্রণাদায়ক। দুজন মানুষের সংসার, কাজ কম। ছোট বুয়া সকালে এসে প্রয়োজনীয় কিছু কাজ করে চলে যায়। সকাল সকাল রান্না শেষ করে রুমা রানার দুপুরের খাবার সঙ্গ দিয়ে দেয়। তারপর রানা চলে গেল। সারাদিনের অফুরন্ত অবসর রুমা বিএ পাশ করে বসে না থেকে সময় কাটানোর জন্য হলেও চাকরি করতে চেয়েছিল। সেই রানা দেয়নি। তার বক্তব্য হচ্ছে, স্ত্রী সংসারের লক্ষ্মী, গড় সামলাবে, ওর সন্তানের মা হবে। পুরুষের দায়িত্ব নারীকে আর্থিক নিরাপত্তা দেওয়া, আর স্ত্রীর কর্তব্য স্বামীর সেবা যত্ন করা, ভালোবাসা ইত্যাদি। রানার লোকজন শুনে রুমা আর চাকরির কথা
মুখে আনেনি। স্কুল ছুটি থাকলেও রানা অবশ্যই বাসায় থাকে, কখনো দুজনে বেড়াতে যায়। এর মধ্যে শাশুড়ি এসে থাকলে কদিন, সে কয়টা দিন রুমার উৎসবের মতোই কেটেছিল। নিজের মাকে মনে পড়ে না, শাশুড়ির মন প্রাণ দিয়েও সেবা যত্ন করতে চেয়েছিল। তেমনি শাশুড়ি বউকে মেয়ের মতোই ভালোবাসে, কত নতুন রান্না শিখেছে মার কাছ থেকে। তার সাথে সাথে ছায়ার মতন ঘুরছে। চলে যাবার সময় রুমার মুখ মলিন হয়ে দেখে খারাপ লাগলেও সযত্নে সান্ত্বনা দিয়েছেন, মা আবার আসবেন। তিনি চলে গেলেন। রুমা সেই একা মানুষ, অভ্যাসের দাস। তাই রুমাও গোতাগুতির জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে যায়। সময়ে সময়ে বারান্দায় দাঁড়িয়ে কবরগুলো মন দিয়ে দেখে, ভাবে আহা কত মানুষ কবরের আধারে শুয়ে আছে। একদিন তারাও আলোকিত সুন্দর এই পৃথিবীতে সুখে সুখে জীবন কাটিয়ে গেছেন। আজ তারা কোথায়? সবাইকে একদিন চলে যেতে হবে চিরতর অজানা কোনো জায়গাতে। উদাস হয়ে যায় রুমা। আজকাল ফ্ল্যাটের অন্য ভাড়াটিয়াদের সাথে আলাপ হয়ে গেছে রুমার। প্রায়ই ওদের কাছে গিয়ে গল্প করে আসে। অন্যান্য মেয়েরা আসো, বিশেষ করে পাশের ফ্ল্যাটের বউ নীরার সাথে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। স্বামী ব্যাংকে চাকরি করে, তাদেরও বেশি দিন হয়নি বিয়ে হয়েছে। নীরার স্বামীও সারাদিন বাসায় থাকে না। দুই বান্ধবী হাসি গল্পে সময় খুব ভালোই কাটে। রানা ভীষণ স্বস্তি বোধ করে, ওদের জন্য বেশ চিন্তিত থাকে। রুমা বিতু নয়, কিন্তু বেশিরভাগ সময় একা থাকাটা বড় কষ্টকর। তখন সে একজন সঙ্গী পায়। নিস্তব্ধ হয়ে রানা বড় লক্ষ্মী মেয়ে। রুমা স্বামীর সঙ্গ তেমন পায় না, কিন্তু এই নিয়ে কখনো অভিযোগ করেনি। স্ত্রীকে বঞ্চিত করে কেবল স্বার্থপরের মতনই কাজ করে গেছেন। ভাবলেন রানা ছুটি নিয়ে দেশ থেকে ঘুরে আসবেন। অনেক দিন যাওয়া হয়নি, মাও খুশি হবেন। রুমাকে কথাটা জানালেন, সে তো খুশিতে লাফিয়ে উঠল। যাত্রার প্রস্তুতি শুরু করলো। এখন শুধু রানার ছুটি পাওয়ার অপেক্ষা। দুপুরে ভাত খেয়ে বেশ লম্বা একটা ঘুম দিয়ে উঠল রুমা। রানার স্কুলে আজ মিটিং আছে, তাই ছুটির পর বাসায় আসবেন না, একেবারে টিউশনি করেই ফিরবেন। হাত মুখ ধুয়ে এক কাপ চা খেয়ে বারান্দায় গেল শুকনো কাপড় আনতে। আকাশে কালো মেঘ জমেছে, বৃষ্টি হবে নিশ্চয়ই। উফুস হয়ে উঠেছে রুমা। ভালোই হয়েছে, খিচুড়ি রাঁধবে আজ। ও বেলার মুরগির মাংস জাল আছে, ডিমগুলো ভাজবে। রানার খুব পছন্দ করে, একটু বেশি করে রাঁধবে। নীরাদেরও দেবে। ওদের মধ্যে ভালো মন্দ কিছু রান্না হইলে আদান প্রদান চলে। ডক্টর আজও অনেকক্ষণ ঘুমিয়েছেন। সন্ধ্যা প্রায় হয়েই এসেছে। এক্ষুনি মাগরিবের আজান দেবে। আসরের নামাজ পড়িনি, নিয়মিত নামাজ পড়ে রুমা। মা বলে গেছেন আল্লাহর নাম নিয়ে সংসারের আয়োন্নতি হয়, মনের মধ্যে কোনো ভয়ও থাকে না। কাপড় নিয়ে ঘরে ঢুকতে যাবে, হঠাৎ নজরে পড়ল একটা কবরের কাছে দাঁড়িয়ে আছে লম্বা একজন মানুষ। মাত্র কদিন আগে কবরটা দেওয়া হয়েছে। জায়গাটা নির্জন, বড় বড় গাছ থাকায় একটু বেশি আদায় এখানে। তবুও রুমা দেখতে পেল মানুষটি এবার কবরের উপর ঝুঁকে কি যেন করছে। পা দুটো যেন আটলের মতন মেজের সাথে সরে আসার শক্তি ক্ষমতা নেই রুমার। সহিংসতার মনত চেয়ে রইল সেদিকে। একটু পর বোঝা গেল কবরের মাটি সরাচ্ছে লোকটা। তারপর ভিতরের লাশ টেনে টেনে বের করে সিরে সিরে খেতে লাগলো। পচা গলা শব্দটা ঘৃণায় সমস্ত শরীর গুটিয়ে উঠল রুমার। বমি উঠে এলো। ওরা কি মানুষ না অন্য কিছু? ঠিক এই সময় আজান শুরু হলো। মুয়াজ্জিনের বরাট সুরেলা গলায় আল্লাহর নাম প্রতিশ্রুতি হয়ে আকাশের বাতাসে ছড়িয়ে পড়তে লাগলো। আজান শুনেই মানুষের লাশটা দু হাতে নিজের কান চেপে
মুখ টেনে রইল। আজান শুনেই মানুষটা লাশ ফেলে দুহাতে নিজের কান চেপে মুখ ঠুকে তাকালো এবং সরাসরি রুমার দিকে দৃষ্টি পড়ল। আতঙ্কিত রুমা দেখলো এ তো মানুষ নয়, নরকীয় চেহারায়, দেখতেও ভয়ঙ্কর শয়তান যেন। আস্ত একটা পিপাস। ওটার মুখে মাংস পচে গেছে, তকতকে গরুয়ার মধ্যে কিলবিল করছে কৃমির মতো ঘৃণা কীট। একটা চোখ নেই, শূন্য বিবর্ষ কুটোর অন্য চেহারায় গলে জ্বলসে গেছে। গলার উপর বড় বড় হলুদের দাগ বেরিয়ে আসে। টুঠিন মুখের মধ্যে লাশের টুকরা, চরন্ত বিভীষিকা গলে যাওয়া এক চোখের দৃষ্টি দিয়ে রুমার দিকে চেয়ে ভয়াবহভাবে হেসে উঠল পিপাসটা। তারপর অন্ধকারে মিলিয়ে প্রচণ্ড মানসিক চাপ সহ্য করতে না পেরে রুমা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কতক্ষণ ওইভাবে পড়েছিল জানে না। কলিং বেলের আওয়াজে হুঁশ ফিরে এলো রুমার। কাঁপতে কাঁপতে কোনো মতে উঠে দাঁড়িয়ে যেন দরজা খুলো। নীরা ওকে দেখেই জড়িয়ে ধরে চিৎকার করে উঠল রুমা। বিমিত নীরা রুমাকে বিছানায় এনে শুয়ে দিল। তাড়াতাড়ি পানি নিয়ে এলো। বেহুশের মতন পড়ে আছে রুমা বিছানায়। দিশেহারা হয়ে গেছে নীরা। কি করবে বুঝতে পারছে না। রানা তাকে না এই সময় জানে ওর স্বামী ফেরেনি এখনো। রুমার চোখে মুখে পানি ছিটিয়ে দিতে লাগলো। তার চোখে মুখে আতঙ্কের ছাপ আর ভয়, যেন মনে হচ্ছে প্রচণ্ড ভয় পেয়েছে। বেকুলভাবে ওকে ডাকতে লাগলো। একটু পর জ্ঞান ফিরল রুমার। ওকে ধরে বসিয়ে পানি খাইতে, গায়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। আর উদ্দি হয়ে প্রশ্ন করলো, নীরা কি হয়েছে? ভয় পেয়েছো কেন? নীরাকে সজোরে আঁকড়ে ধরে নিজেকে সামলালো। তারপর ভীত সুরে কুলে বলল কেন ভয় পেয়েছে। অবিশ্বাসের হাসি হাসল নীরা। ধুর পাগলি, অন্ধকারে তুই ভুল দেখেছিস। কবরস্থান হচ্ছে পবিত্র জায়গা, সর্বদা দোয়া দুরুদ পড়া হয়। খারাপ জিনিস কি কখনো থাকতে পারে নাকি? তাছাড়া এসবের অস্তিত্ব আছে নাকি? একা ছিল সবই, তুই ভয় পেয়েছিস। যাক, চিন্তা করিস না, রানা না ফেরা পর্যন্ত আমি আছি। চোখের ভুল মনে করে সান্ত্বনা হয়ে বিশ্রাম নাও একটু। সযত্নে রুমার মাথায় হাত বুলাতে লাগলো নীরা। রুমা এই আশ্বাস বাণী শুনে ভীত সংগ্রত হয়ে রইল। নীরার হাত ধরে কাঁপতে লাগলো। মুখ ফ্যাকাশে, না নীরা, আমি ঠিকই দেখেছি। ভুল দেখার মতন অতটা অন্ধকার ছিল না। ওই বিবর্ষ চেহারা দেখতে কেউই ভুল করে না। নীরা কথাটা শুনে কেমন যেন হাসলো। বনের বাগে খায় না, মনের বাগে খায়। আচ্ছা ঠিক আছে, তুমি ভুল দেখোনি। এখন বলো তো, ওই চেহারা তুমি দেখেছিলে কি? বয়ার্তক বিমূর্ত নয়নকে দেখল রুমা। নীরার মুখে বয়াল সেই নীরবের কীট, গলিত ঘৃণিত শয়তানের চেহারা। কুকির হাসি হাসছে ওর দিকে চেয়ে। আর্তনাদ করে জ্ঞান হারালো রুমা। নীরা খুব ঘাবড়ে গেল। ওর দিকে তাকিয়ে কেমন যেন চিৎকার করে অজ্ঞান হয়ে গেল রুমা। বুঝতে পারল না। এইবার ভয় পেল নীরাও। কি করবে এখনো? পুরুষরা কেউ নেই। অসহায়ভাবে রুমাকে ধরে বসে রইল। নড়বার শক্তিটুকুও পাচ্ছে না। সেই সকালে বেরিয়েছে, একবার বাসায়ও যেতে পারেনি। তাই রানা তড়িগড়ি করে ফিরল। নীরার স্বামীও আসিফ এলো। সব শুনে জলদি ডাক্তার নিয়ে এলো। খুব সহজ হলো না রুমার জ্ঞান ফিরাতে। চিন্তিত ডাক্তার বেশ কষ্ট করে জ্ঞান ফিরালেন রুমার। জ্ঞান ফিরে স্বামীকে দেখেই ওকে জড়িয়ে ধরে আকুল করে কাঁদতে লাগলো। রানা স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলল, রুমা, তুমি এত বুদ্ধিমতী লক্ষ্মী মেয়ে, অবুঝ হলে চলবে? তোমার কিচ্ছু হয়নি। আমরা সবাই আছি, কিসের ভয়? ভাবি তোমার কাছে থাকছেন, আমি ডাক্তার সাহেবকে বিদায় দিয়ে এক্ষুনি আসছি। রুমা সজোরে আঁকড়ে ধরল রানাকে। বয়ার্ত সুরে বলল, না না, তুমি থাকো, আমাকে ছেড়ে কোথাও যেও না। আর শক্ত করে জড়িয়ে ধরল স্বামীকে। নীরা, আসিফ রুমার অবস্থা দেখে চিহ্নিত হলো। ডাক্তার তো বুঝতেই পেরেছে। তিনি বললেন,
আপনি থাকুন স্ত্রীর কাছে, আপনার সঙ্গ দরকার। আমি আসি, কোনো চিন্তা করবেন না। আসিফের দিকে তাকিয়ে ইশারা করে ডাক্তার বেরিয়ে এলেন ঘর থেকে। ছোট্ট একটু পরিসর, রুমা খাওয়া ও বসার ব্যবস্থা করছিল। সেখানে বসেই সবাই ডাক্তার জানতে চাইল নীরার কাছে কি হয়েছিল। বিভ্রান্তভাবে নীরা জানালো রুনার মুখে যা শুনেছিল, তারপর বলল, তবে ও আমাকে দেখে বয়ে চিৎকার করে অজ্ঞান হলো কেন, সেটা ঠিক বুঝলাম না। ডাক্তার একটু ভেবে বললেন, দীর্ঘদিন একা থাকলে এইরকম সমস্যা হতে পারে। অবচেতন মনের বতিকোন ধারণা স্বামী হয়ে সম্ভবত সেই ধারণার কাজই করেছে, নইলে ওই আবাস্তর জিনিসকে কেউ দেখে। যাই হোক, ওর অবস্থায় ভয় পাওয়াটা ক্ষতিকর। ওকে সাবধানে রাখবেন। ওদের সব প্রশ্ন দৃষ্টির দিকে সামান্য একটু হাসলেন ডাক্তার। রানা সাহেবের স্ত্রী গর্ভবতী, কিছু পরীক্ষা করাতে হবে। রিপোর্ট দেখে বলা যাবে কামাস চলছে। হাফিজ সাহেব কি আমার সাথে আসতে পারবেন? কিছু ওষুধ দেব। ঘুমের মধ্যে দরকার, ভালো করে ঘুমালে সুস্থ বোধ করবে মেয়েটা। তবে তার আগে কিছু খাওয়াতে হবে, খালি পেটে ওষুধ খাওয়ানো ঠিক নয়। উঠে দাঁড়ালেন ডাক্তার। আসিফ ব্যস্ত হয়ে ডাক্তারি ব্যাগটা একরকম জোর করেই ডাক্তারের হাত থেকে নিয়ে বলল, হ্যাঁ নিশ্চয়ই, চলুন, আমি সঙ্গে যাচ্ছি। নীরা, তুমি দেখো কিছু খাবারের ব্যবস্থা করতে পারো কি না। আমি ওষুধ নিয়ে তাড়াতাড়ি ফিরে আসছি। ফ্রিজ থেকে ডিম, মাখন, পাউরুটি বের করে রান্না করে যেতে যেতে বিষণ্ণ নীরা ভাবল, হাসিমুখী মেয়েটার কি অবস্থা হয়ে গেল। মা হতে চলছে রুমা, অথচ এই দুঃসংবাদটা উপভোগ করার মানসিক অবস্থা কারো নেই। অনেক বুঝিয়ে প্রায় জোর করেই খাওয়ানো হলো রুমাকে। ওষুধ খাইছে। রুমা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তিনজন এসে বসলো অন্য ঘরে। মা হওয়ার কথাটা শুনে আনন্দিত হলো। রানা বলল, ভালোই প্রতিবেশী পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আজ আপনারা না থাকলে আমি একা একা কি করতাম। ও ডাক্তারের ফিস আর ওষুধের দাম পকেটে হাত দিয়ে রানা। বাধা দিয়ে আসিফ বলল, এইবার কিন্তু আপনি মাইন্ড করবেন না, রাখুন তো, এই সামান্য ব্যাপার নিয়ে মাথা ঘামাবেন না। আপনি বরং বাবির কি করবেন সেটা স্থির করুন। নীরাও বলল, হে ভাই, আপনি রুমার কথায় চিন্তা করবেন না। আর বিপদের সময় সাহায্য করা মানুষের ধর্ম। আমরা তো যে কোনো সময় সুযোগ ও সুবিধার পড়তে পারতাম। তখন কি আপনারা চুপ করে বসে থাকতেন? আমরা চাই রুমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ওর চিন্তা আমরার ভালো লাগছে না। কৃতজ্ঞতা রানা জানালো, সে রুমাকে নিয়ে দেশে যাবার কথা। ছুটি পেয়েও গেছে। ডাক্তার যেসব পরীক্ষা নিরীক্ষা বলেছেন সেই সব সেরে একেবারেই যাবে। মার কাছে ওকে রেখে আসবে। কিছুদিন থাকলে রুমারও ভালো লাগবে। ওরা শুনে খুশি হলো। এবার তো ভালোই হবে। খালাম্মার কাছে থাকবে, আর কোনো চিন্তা নেই। জায়গা বদল হলেও রুমার উপকার হবে। আসিফ সবচেয়ে ব্যস্ত এবং কথাটাই বলল যে ভাইয়ের মতন। যাই হোক, পেটের খিদা তো থেমে থাকবে না। মেয়েরা তো আজ রান্না করতে পারেনি নিশ্চয়ই, কিন্তু আমি বাইরে থেকে খেয়ে নিয়ে আসছি। নীরা, তুমি প্লেট রেডি করো, এখনই খাবো। আজকে সবাই মিলে। না না, সে কি, আপনি বসুন, আমি যাচ্ছি। যথেষ্ট ছুটাছুটি করছেন অফিস থেকে এসে। হাত মুখ ধুয়ে স্থির হয়ে বসুন। রানা ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। মুস্কি হেসে আসিফ বলল, ব্রাদার, দখল আপনার উপর দিয়ে বেশি গেছে। স্ত্রী হঠাৎ অস্বাভাবিক কারণে অসুস্থ হয়ে পড়াটা মোটেও স্বস্তির ব্যাপার নয়। তবে আপনাকে ছাড়া যাবে না। নীরার সঙ্গে সঙ্গে বলে উঠল, হে সাহেব, ফাঁকি দেওয়া চলবে না। শুধু শুধু মিষ্টিতে হতবে না, চাইনিজ খাওয়াতে হবে। হাসি মুখে রানা বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, কেন নয়। রুমা একটু সুস্থ হলেই সবাই মিলে প্রোগ্রাম ঠিক করা যাবে। খাওয়া দাওয়া পর
নীরার সব কিছু ধুয়ে গুছিয়ে রেখে রুমাকে দেখে নিজেদের ফ্ল্যাটে চলে গেল। যাওয়ার আগে রুনা ওদেরকে ধন্যবাদ জানিয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করলো। আপনারাও এতখানি করে না অনেক সময়। ওদের সাথে হাসি মুখের পরিবেশটা সময় কাটিয়ে মনটা অনেক হালকা হয়ে গেছে। শোবার ঘরে এসে পুরো মমতায় রুমাকে বুকে টেনে নিয়ে পরিশ্রমিক রানা ঘুমিয়ে পড়ল। রিপোর্ট দেওয়া পাওয়ার পর জানা গেল রুমা 3 মাসের অন্তঃসত্ত্বা। সব কিছু স্বাভাবিক আছে। সে রাতের বিষণ্ণতা রুমার মন থেকে অনেকটা মুছে গেছে। সহজ স্বাভাবিক হয়ে উঠল। শুধু নীরাকে দেখলো একটু অস্থির বোধ করলো। নীরার চেহারাটা সেই বয়াল পিপাসের মুখ দেখতে পেয়েছিল, সেটা কাউকে বলেনি। কি হবে হয়তো বুলি দেখেছিল। সে রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে করতে চায় না। মনে হলেই যেন গা শিউরে কাঁটা দিয়ে উঠে। রানার দেশে চলে গেল। মা জানতো ওরা আসবে। খুব বেশিও আনন্দিত হলেন ওদের পেয়ে। তার মধ্যে দাদি হবেন তিনি। এই সুখবরে আত্মহারা হয়ে গেছেন। আদরে যত্নে রুমাকে মৃত স্নেহে হাঁকলে রাখলেন। রুমার ভয় পাওয়ার কথা শুনছেন রানার কাছে, কিন্তু এই নিয়ে রুমাকে কথাটা জিজ্ঞেস করলেন না। শুধু ছেলেকে বললেন যত তাড়াতাড়ি সম্ভব বাসা বদলে ফেল। এই বাসার সামনেই কবরস্থান, গুরুস্থান এবং অনেক খারাপ লক্ষণ, যা বৌমার পাশে থাকলে অমঙ্গল হতে পারে। রানার ছুটি শেষ হতে রুমাকে মার কাছে রেখে ঢাকায় ফিরে এলো সে। 2-3 মাস থাকুক, তারপর বাসা বদলে রুমাকে নিয়ে আসবে। রানা চায় না এই সময় রুমা ও যেহেতু ভয় পেয়ে আতঙ্কিত হোক। নানা ঝামেলায় রানা নতুন বাসা কুজ করতে পারল না। স্কুলের পরীক্ষা শুরু হওয়ার একদম সময় পেল না। এদিকে রুমার 6 মাস পুরা হলো। এরপর নড়াচড়া করা ঠিক হবে না, তাই সে সময় করে স্ত্রীকে নিয়ে এলো। মা ওদের সাথে বয়স্ক বিধবা একটি মহিলা দিলেন, সব কাজকর্ম করবে। রুমাকেও একা থাকতে হবে না। নীরা খুব খুশি হলো রুমাকে পেয়ে। একেবারে তার তাজা হয়ে গেল রুমা। আগে থেকেই 2 বান্ধবী হাসি মুখে সময় কাটাতে লাগলো। মা বলে দিয়েছিলেন এদিকে একটু গুছিয়ে রেখে তিনি চলে আসবেন। এই সময় মুরব্বী কেউ কাছে থাকা প্রয়োজন। ছুটির দিন রানা বাসার কাছে। বিকেলে আজ ডালপুরি বানাবে। রুমা নাস্তার জন্য বুয়াকে বলছে ডাল সিদ্ধ করে ওকে যেন ডাকে। কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে উঠল ওরা রুমা রান্নাঘরে। বুয়া পেঁয়াজ মরিচ কাটছিল। রুমা জিজ্ঞেস করলো ডাল কি সিদ্ধ হয়েছে? হলে থাকলে আমাকে দাও। তুমি পেঁয়াজ কেটে ময়দাটা মেখে ফেলো। বুয়া ডাল ও পেঁয়াজ এগিয়ে দিয়ে হঠাৎ হাসলো। আপা, আপনি নাকি দেখা ডরাইছিলেন? কোন? এই কি মুখ দেখেছিলেন? বুয়া নয়, পিপাসটা দাঁড়িয়ে আছে। সেই ভয়ঙ্কর চেহারা, বড় বড় হলদে দাঁত বের করে পৈচাচিক হাসি হাসছে। রুমা চিৎকার দিয়ে উঠল। কিছুতেই থামাতে পারছে না। গলার শিরা যেন ছিঁড়ে যাবে। বুয়া তো বোকার মতন দাঁড়িয়ে থাকলো। রুমাকে ধরার কথা মনেই এলো না। চিৎকার শুনেই রানা দৌড়ে এগিয়ে এসেছিল। জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার আগেই রুমাকে ধরে ফেলতে পারলো। হাসপাতালে ভর্তি করা হলো রুমাকে। এই অবস্থা খুবই আশঙ্কাজনক। খবর পেয়ে মা এলেন। ডাক্তারকে সমবেত চেষ্টা করে রুমা বিপদ কাটিয়ে উঠলেন, কিন্তু তারা বলে দিলেন এরকম আবারও হলে রুমাকে বাঁচানো সম্ভব না। হার্টের অবস্থা ভালো না ওর, তার উপর গর্ভবতী। সমাধান থাকতে হবে রুনাকে। শুধু পাগল হলে বাকি থাকবে রানার। কোনো জিনিসই নয়, মানুষ নয়, তা থেকে বাঁচিয়ে রাখবেন। কি দেখে ভয় পায় সেটাও জেনেছেন, কিন্তু কেন দেখে, কখন দেখে জানবেন কি করে? অভৌতিক অশরীরিক কিছু দেখা রানার বিশ্বাস নেই, কিন্তু স্ত্রীকে যখন তখন ভয় পেতে দেখলে, দিশাহারা হয়ে গেলে, সেই অজানা অদেখা বিষক্রিয়া হাত থেকে রুমাকে রক্ষা করতে কেমন করে
তিনি ভাবছেন মনে মনে, কোনো কবিরাজ হুজুর এসব দেখালে কেমন হয়। মা কান্নাকাটি করে অস্থির। বংশদূত আসছে, আনন্দ করার কথা। এমন লক্ষ্মী বউ, কি দুর্ভাগ্য। শান্তি সব যেতে বসছে। বুয়াকে প্রশ্ন করা হয়েছিল, সে বলল যে আপা তার দিকে চেয়ে চিৎকার করে উঠল কেন, সেটা বলতে পারছে না। আজব সমস্যা। কি করবে ওরা এখন? রুমা নিস্তেজ যান্ত্রিক এক পুতুলে পরিণত হলো। হাসে না, কথা বলতে গেলে মুখের দিকে অস্থির হয়ে তাকায়। মমতাই শ্বশুরি, স্নেহ যত্ন, স্বামীর অকৃত্রিম ভালোবাসা, কিছুতেই সে যেন স্বস্তি পায় না। সোনার সংসার ওর অথচ অর্থহীন হয়ে গেল। রুমাকে সুস্থ স্বাভাবিক করতে রানা কোনো ত্রুটি রাখল না। কাজের ক্ষতি করেও রুমাকে সঙ্গ দেয়। প্রায় প্রতিদিনই নীরা আসে, আসিফ রাতে আসে, সবাই মিলে আড্ডা দেয়। নানা রকম গল্প রসিকতায় রুমাকে বুলিয়ে রাখে। মা ওনার যত সম্ভব করেন, বাসায় মিলাদ পড়ান, যত দোয়া দুরুদ জানা ছিল সবই পড়ান। রুমাকে নিয়ে 5 ওয়াক্ত নমাজ পড়েন। সবার মিলিত প্রচেষ্টায় রুমা অনেকটা সুস্থ হয়ে গেছে। ব্রতিকর কিছু দেখে না। শাশুড়ি বউ মিলে ছোট্ট ছোট্ট জামা, কথা ইত্যাদি তৈরি করে। রুমার পরিবর্তনে আশ্বাস হয়ে রানা কাজকর্মে মন দেয়। প্রস্রাবের সময় এগিয়ে আসে, ভালোয় ভালোয় হয়ে গেছে নিশ্চয়ই। রানা ঠিক করলো বাচ্চা হওয়ার পর বাসাটা বদলে ফেলবে। এখন বাসা পাল্টালে হাঙ্গামের ব্যাপার। এই ছুটির দিন বাজার করে এনেছে রানা। রুমাকে বলল, মা রান্না করে তুমি যাও, দেখো কি কি এনেছি, আর কিছু লাগবে কিনা। রুমাকে দেখে মা বললেন, থাক মা, তোমার আশা লাগবে না, বুয়া তো আছেই। তুমি বরং রানার সঙ্গে গিয়ে গল্প করো, যাও। একটু লজ্জিত হয় রুমা, নত মুখে বলে, আমি তো কিছুই করব না মা। এমনকি দেখি বাজারে এসেছে, মাছ মাংস সবজি, পুরো মাসের বাজার করেছে রানা। শ্বশুরের আপত্তি সত্ত্বেও এটা সেটা গুছিয়ে দিতে থাকেন। বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন রানা। সেখান থেকেই বলে, বুয়া 1 কাপ চা দিয়ে যাও। বুয়াকে সরিয়ে নিজেই চা বানিয়ে আসতে যায় রুমা। মা বলেই, বৌমা সাবধানে যেও, বুয়াই না হয় এদিকে আসবে। না মা, আমি যাই, বসে তো থাকি সারাদিন, আমি আস্তে আস্তেই যাব। স্বামীর কাছে এসে দাঁড়ায় রুমা। ক্ষণিকের জন্য দৃষ্টি পড়ে ওই কবরটার উপর। জোর করে চোখ সরিয়ে মৃদু কণ্ঠে বলে, তোমার চা এনেছি। কোনো জবাব নেই। ফিরে দেখে না রানা, শুনতে পায়নি বোধহয়। আবার একটু জুড়ে বলল, এই যে শুনছো, তোমার চা নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। বিরক্তি কণ্ঠে রানায় অচেনা শীতল সুরে বলে, ওকে, সব সময় এত ভয় পাও কেন তুমি? এই চেহারাটা দেখেই কি ভয় লাগে তোমার? ধীরে ঘুরে রুমার দিকে তাকায় রানা। অবিশ্বাস্য বিবৃত দৃষ্টি রুমার। হাতে কাঁপ পড়ে ব্যঙ্গে চুরমার। নিজে সজোরে আছড়ে পড়ল মেঝেতে। রুমাকে ঘিরে আছে সবাই। চোখের সামনে দেখে বিশ্বাস করতে পারছে না। রক্তাক্ত প্রাণহীন প্রিয়তমা স্ত্রীর পাশে শুদ্ধ রানা বসে চেয়ে রইল ওর আতঙ্কিত খোলা চোখের দিকে। ওই চোখ দুটি আর কোনোদিন ভবিষ্যতের সুখ স্বপ্ন দেখবে না। বুঝলে রানা, মর্মান্তিক সত্যিটা রুমা স্বামীর মুখে দেখছিল। অন্ধকার জগতের ডায়াল, সেই পিপাসের চেহারা। প্রিয় লিসেনার্স, এই ছিল এই ঘটনা। আশা করি কেমন লেগেছে এই ঘটনাটি। আমার কাছে অনেক ভালো লেগেছে এই ঘটনাটি। অত্যন্ত চমৎকার এবং ভৌতিক ঘটনা, যদিও ভয়ের অনেকটা চিহ্ন খুবই কম। তারপর ঘটনাটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন, এবং ঘটনাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পর্যন্ত আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি ঘটনাতে।